পরের দিন ভোরবেলা ঘুম থেকে উঠল সবাই। রাতে বৃষ্টি হয়নি, যদিও আকাশে মেঘ ছিল। রাতের বেলা বেশিক্ষণ জেগে থাকার কারণে ফজরের পর রুমেশা আবার গিয়ে ঘুমালো চিলেকোঠার কামরায়। সাফনের কাজ ছিল কিছু, কিন্তু রুমেশার জোড়াজড়িতে ওকেও গিয়ে ঘুমোতে হলো সেই সাথে। তার উপর আবার ঘুমিয়ে পড়ার আগে রুমেশার হুমকি দিয়ে নিল যে যদি ঘুম থেকে উঠে ও সাফনকে না দেখে তাহলে আর এখানে ঘুমাবে না, নিজের এক্স রুমে গিয়ে ঘুমাবে। অগত্যা বেজার মুখে সাফনও আবার ঘুমালো রুমিকে জড়িয়ে। রাফসানার শাফিন ঘুরতে গেল জঙ্গলের ভেতর। বহু বছর আসা হয়নি এখানে। ছোটবেলায় কত শত স্মৃতি ওদের এইখানে। স্মৃতিগুলো আবার তাজা করতে ধীরে গতিতে ওরা জঙ্গলের দিকে এগুলো। ঘুরে এসে সকালের খাবারটা খেয়েই রওনা দিবে ও। রুমাশা যখন ঘুম ভাঙল তখন ঘড়ির কাঁটা 9টার দিকে ঝুঁকে গেছে। তড়িঘড়ি করে বিছানা থেকে উঠে বসলো ও। ফুপি হয়তো একা একাই সমস্ত কাজ করছে রান্নাঘরে। কাজের খালা অন্যান্য কাজ গুছিয়ে দিল, রান্নাটা রুনিয়া নিজেই করেন। আগে করতেন না, সাফন আসার পর থেকে সব রান্নাগুলো উনি নিজেই করার চেষ্টা করেন, কারণ সাফন বাইরের মানুষের হাতে রান্না খেতে চায় না। রেস্টুরেন্টও যায়নি কখনো, কারণ প্রথমত ওর এই ফিজিক্যাল কন্ডিশন, আর দ্বিতীয়ত ওর খুঁতখুঁতে স্বভাব। রুনিয়া যতটুকু পারে যা পারেন রান্না করে দেন সাফওয়ানকে, আর নয়তো সাফওয়ান নিজে রান্না করে খায়। রুমাইশা উঠে পড়েই সাফওয়ানেরও ঘুম ভেঙে গেল। ঘুমু ঘুমু চোখে ও জিজ্ঞেস করল, কি সমস্যা? লাফাচ্ছিস কেন বাদুরের মতো? আস্তে উঠতে পারিস না? না, পারি না। পারলে তো আস্তেই উঠতাম, বাদরের মতো লাফাতাম না। আমি বাদর, তাই লাফাচ্ছি। কি দারুণ সহজ স্বীকারোক্তি! সত্যি কথা, মানুষ এত সহজে স্বীকার করে নেয় এমনটা তো আগে কোনোদিন কাউকে করতে দেখিনি। আমার বউ সত্যবাদী এবং এক্সেপশনাল। ইমপ্রেসিভ, ভেরি ইমপ্রেসিভ। রুমাইশা কটমট করে তাকালো সাফওয়ানের দিকে, কিন্তু যার দিকে তাকালো তার কোনো হেলদোল হলো না। সে মুখে হাসি ফুটিয়ে মনীষুকে মুখখানা রুমাইশের দিকে থেকে ফিরে বিশালাকার দেহটা অন্য পাশে ঘুরিয়ে আবার আরামে শুয়ে পড়ল। রুমাইশার রাগ হলো খুব। বেটাকে পাত্তাই দিল না। এটা কিছু হইল? হাত মুষ্টি করে সাফনের বাহুতে একটা কিল বসিয়ে দিতে কেউ দিল না। পরনের পোশাক ঠিকঠাক করে বিছানা থেকে নিচে নামার প্রস্তুতি নিল ও। তখনই সাফন ওদিক ফিরে খপ করে ওর হাতটা ধরে ফেলে পড়ল। মায়ের কাছে যতগুলো ব্লাউজের পিস আছে ওগুলো আজকেই মাপ দিয়ে বানিয়ে ফেলবি। ফুল স্লিভ হতে হবে, পিঠে কোনো আবরণ থাকবে না, শুধু 2টা ফিতা থাকবে বড় মাপের। গোল গলা হতে হবে, আর কোমরের পুরোটা অনাবৃত থাকা লাগবে, মনে থাকে যেন। ডিমান্ড কত? ব্যাটার। ঠিক আছে, ভেবে দেখব। রুমাইশার মুখ বাঁকানোটা বেশ লাগলো সাফনে। হেসে উঠল ও। রুমাইশা বাইরে চলে যাওয়ার পর নিজে কয়েকবার রুমির মতো করে মুখ বাঁকানোর চেষ্টা চালালো, কিন্তু হলো না। নারী জাতির কাছে হার মেনে সাফন আবার ঘুরে শুয়ে পড়ল। আপাতত বিছানা ছাড়ার কোনো ইচ্ছে নেই ওর, শুধু বউটা নেই বলে একটু ফাঁকা ফাঁকা লাগছে। পাশ থেকে কোলবালিশটা টেনে নিয়ে বইয়ের অভাবটা সামান্য পরিমাণ কমিয়ে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হলো। মধ্যরাত পার হয়েছে। নিশাচর প্রাণীগুলো ব্যতীত বাকি সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। থেকে থেকে দূরে কোথাও হুতুম প্যাঁচার ডাক শোনা যাচ্ছে। কোম পাখি ডেকে উঠছে সেগুন গাছের ঘন পাতাওয়ালা ডালটা থেকে। চিলেকোঠার রুমটাতে সাফনের বুকের সাথে লেপ্টে গুটসুটি মেরে শুয়ে আছে রুমাইশা। দুজনেই গভীর ঘুমে আচ্ছন্ন। রুমাইশা নড়ে উঠছে মাঝে মাঝে। ঘুমটা ওর এখনো গাঢ় হয়ে ওঠেনি। খানিকক্ষণ পরই রুমাইশার নড়চড়া মিস্ত্রিত হয়ে এলো কিছুটা। ঠিক এমন সময় আংশিকভাবে ঘুম ছুটে গেল সাফনের। ঘুম ভেঙেই হাঁপাতে শুরু করল ও। পাশে চোখ যেতেই রুমাইশাকে ওর গায়ের সাথে মিশে থাকতে দেখে নিঃশ্বাসটা যত সম্ভব আস্তে ছাড়ার চেষ্টা করে আলতো হাতে রুমাইশাকে নিজের থেকে সরিয়ে দিল। খুব সাবধানে কাজটি করলো যেন ওর ঘুমটা না ভেঙে যায়। রিমুকে সরিয়ে শব্দপণে বিছানা থেকে নামলো। তারপর হেঁটে হেঁটে দরজার কাছে এসে নিঃশব্দে দরজা খুলে বাইরে বেরিয়ে দরজাটা ভিজিয়ে দিল আবার। দিয়ে প্রচণ্ড জোরে নিঃশ্বাস ছাড়ল সাফওয়ান। তারপর আবার জোরে শ্বাস নিল। দম আটকে আসছে ওর। মুখটা হাঁপড়ের মতো জোরে জোরে উপরে নিচে ওঠানামা করতে থাকলো ওর। শরীরের ভেতর সূক্ষ্ম এক যন্ত্রণা ক্রমে তীব্র হয়ে উঠছে। মুখটাতে কেউ যেন চাপা দিয়ে ধরে রেখেছে।
চোখ দুইটাতে হঠাৎ করেই যন্ত্রণা শুরু হয়েছে। মাথার ভেতরটা ফেটে যাচ্ছে যেন। না, আর দেরি নয়। ছাদ থেকে দ্রুত গতিতে নিচে লাফ দিল ও। তারপর প্রাণপণে ছুটতে থাকলো জঙ্গলের দিকে একবার ঢুকেই গগন বিদারী চিৎকার দিল সাফন। অসহ্য যন্ত্রণায় ওর শরীরটা ফেটে যাচ্ছে, কিন্তু ছোটা থামালো না ও। নিজের শরীরের সর্বশক্তি দিয়ে ছুটতে থাকলো ও জঙ্গলের ভেতর। মুখ থেকে না চাইতো আত্মচিৎকার বেরিয়ে আসছে ওর। অসহায়ের মতো চিৎকার দিতে দিতে ছুটতে ছুটতে সেই ভাঙ্গচোরা ভুতুরে কুড়ে ঘরটার সামনে এসে দাঁড়িয়ে হাঁপ ছাড়ল সাফন। দম আটকে আসছে ওর। প্রচণ্ড গতিতে নিঃশ্বাস প্রশ্বাস চলছে ওর। দৌড়ের কারণে সেটা আরও বেড়ে গেছে, কিন্তু যন্ত্রণার তীব্রতায় দাঁড়িয়ে থাকতে পারল না বেশিক্ষণ। চোখে মুখে অসহায়ত্ব ফুটে উঠেছে ওর। নিজের সাথে কি হচ্ছে কিছুই বুঝে উঠতে পারছে না ও। এই সিমটমস ওর কাছে সম্পূর্ণ নতুন। মাটিতে পড়ে হামাগুড়ি দিয়ে পাগলের মতো হাতড়াতে ল্যাবে ঢুকলো ও। ঢুকে শরীরে অসহ্য জ্বালা পোড়ার কারণে নিজের শরীরে সমস্ত পোশাক টেনে ছিঁড়ে খুলে ফেলল ও। শরীরটা যন্ত্রণে ছিঁড়ে যাচ্ছে। শরীরে বিভিন্ন জায়গায় মাংসপেশিগুলো অস্বাভাবিকভাবে লাফাচ্ছে। হাত পাগুলো হঠাৎ করেই কষতে শুরু করলো সাফনের। কষে সেগুলো কুকড়ে যেতে লাগলো। সেই সাথে অসম্ভব যন্ত্রণায় নীল হয়ে এলো সাফনের মুখটা। গগন বিদারী চিৎকার দিল ও আবার ল্যাবের মেঝেতে শুয়ে পড়ে ছটফট করতে লাগলো ও। এই লোকচক্ষুর আড়ালে থাকা পরিবারের সবার অজানা ল্যাবের ভেতর নিঃসঙ্গ সাফন অসহায় হয়ে ল্যাবের ছাদের দিকে তাকিয়ে সৃষ্টিকর্তার নিকট প্রাণপণে প্রার্থনা করতে থাকলো। শরীর ছেঁড়া যন্ত্রণায় চোখ দুইটা দিয়ে অঝরের ধারায় পানি গড়িয়ে পড়তে লাগলো ওর। দুই পাটি দাঁত একসাথে লেগে গেছে ব্যথার তীব্রতায়। এসবের মাঝে হঠাৎ করে ভয়ানক যন্ত্রণা শুরু হলো সাফনের চোখে। আকাশ বাতাস কাঁপিয়ে আবারও চিৎকার দিয়ে উঠল ও। প্রচণ্ড কষ্টে প্রাণ বেরিয়ে যাওয়ার উপক্রম হলো ওর। যন্ত্রণায় চোখ মেলতে পারল না আর। চোখ খিচে চিৎকার করতে থাকলো শুধু। শেষবারের মতো চেষ্টা করলো একবার উঠে বসার। কষে যাওয়া হাতে ভর দিতে পারল না, তবুও মাথাটা উঁচু করে চোখ মেলে দেখার চেষ্টা করলো প্রাণপণে। চোখ মেলে রুমের ভেতর থাকা ফুল ভিউ মিররের ভেতর নিজেকে দেখতে পেল ও। শরীরটা পুরো কালো বর্ণ ধারণ করেছে। মাংসপেশিগুলো অদ্ভুতভাবে কাঁপছে। আর সবচেয়ে আশ্চর্যজনক হচ্ছে ওর চোখ দুটা। জলজলে চোখে সে উজ্জ্বল আলোটা আকাশের তারার মিটিমিটি আলোর মতো করেই কম বেশি হচ্ছে। উজ্জ্বলতাটা কমে গিয়ে আবার বেড়ে যাচ্ছে, মুহূর্তেই কমে গিয়ে আবারও জ্বলে উঠছে। কিন্তু সেই দৃশ্য বেশিক্ষণ দেখতে পারল না সাফন। অসহ্য যন্ত্রণায় চোখ দুইটা খিচে বন্ধ করে নিল। আর তারপরই ওই প্রচণ্ড রকম যন্ত্রণায় ছটফট করতে করতে একসময় শরীরটা তীব্র বেগে ঝাঁকি দিয়ে জ্ঞান হারালো সাফন সেখানে। সাফনের আদরে আলিঙ্গনের অভাবে ঘুম ভেঙে গেল রুমাইশার। চোখ না খুলেই বিছানার অপর পাশটা হাতিয়ে দেখল ও। নেই সাফন। সাথে সাথে চোখ মেলে তাকিয়ে উঠে বসলো ও। ভাবলো অসময়ে গেছে হয়তো। বসে রইল সাফনে বের হওয়ার অপেক্ষায়। কিন্তু কিছু সময় পার হওয়ার পরও ভেতর থেকে কোনো সার শব্দ এলো না। তখনই উত্তর দিক থেকে হাওয়ায় ভেসে এলো কারোর গগন বিদারী চিৎকারের ক্ষীণ শব্দ। ঘুমো ঘুমো ভাবটা একেবারে ছুটে গেল রুমাইশার। তৎক্ষণাৎ বিছানা থেকে নেমে ওয়াশরুমের দরজার কাছে গেল ও। কিন্তু সেটা তো বাড়ি থেকেই লক করা। বুকের ভেতর কেঁপে উঠল রুমাইশার। সাহস না হারিয়ে দরজা খুলে খোলা ছাদটা চেক করতে গেল ও। যদি সাফনকে সেখানে পাই সেই আশায় দরজার কাছে গিয়ে দরজাটা লকটা খোলা দেখলো ও। তড়িৎ গতিতে রুম থেকে বের হয়ে ছাদের এ মাথা থেকে ও মাথা হন্য হয়ে খুঁজলো ও সাফনকে। না, নেই সাফন, কোথাও নেই। পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল ওর। তখনই জঙ্গলের ভেতর থেকে কারোর আত্মচিৎকার ভেসে এলো আবারও। অসহ্য যন্ত্রণায় কাতর হয়ে কেউ জঙ্গলটাকে কাঁপিয়ে তুলছে তার তীব্র চিৎকারে। সেটা যে সাফনেরই প্রবল বেদনার চিৎকার তা বুঝতে আর বাকি রইল না রুমাশার। হতবম্ব হয়ে চাঁদের মেঝেতে হাঁটু ভেঙে বসে পড়ল ও। অসহায় চোখে একবার তাকালো ওই জঙ্গলের দিকে। চোখ থেকে নিজের অজান্তেই পানি গড়িয়ে পড়তে লাগলো ওর। কিন্তু এইভাবে বসে থাকলে চলবে না। মেঝে থেকে উঠে দ্রুত গতিতে রুমে গেল ও। তারপর শাফিনের ফোনে কল করলো। গলা ঝেড়ে নিজেকে স্বাভাবিক করে নিল রুমাইশা। কয়েকবার রিং হওয়ার পর কল রিসিভ করলো শাফিন। ঘুমু ঘুমু গলায় কে জিজ্ঞেস করতেই রুমাইশা বলে উঠল,
আমি রুমি বলছি। শাফিন, কোনো সমস্যা হয়েছে আপু? ঠিক আছো তুমি? তোর ভাই রুমে নেই। ওয়াশরুম, ছাদ সব চেক করেছি, কোথাও নেই ও। জঙ্গলের ভেতর থেকে আমি কারো চিৎকার শুনেছি পরপর 2বার। আমার মনে হয় ওইটা তোর ভাইয়েরই চিৎকার। মনে হয় না, আমি নিশ্চিত। হয়তো ভাইয়ের কোনো কাজ আছে, তাই গিয়েছে জঙ্গলে। কাজ থাকলেও চিৎকার করবে কেন? আমি স্পষ্ট শুনেছি যন্ত্রণায় চিৎকার করছে ও। আমি এখানে থাকতে পারছি না আর, আমি জঙ্গলে যাব ওর কাছে। তুই আমাকে নিয়ে চল। শাফিন কি বলবে মেপে পেল না। ভাইয়ের জন্য ওর নিজেরও চিন্তা শুরু হলো এবার। কোনো উপায় না পেয়ে রাজি হলো ও রুমাইশার সাথে জঙ্গলে যেতে। ঠিক আছে, আমি রেডি হচ্ছি। সন্ধ্যায় অল্প বৃষ্টি হয়েছে, জঙ্গলের মাটি কাদা কাদা হয়ে আছে। শক্ত ধরনের জুতা পরে নিচে আসো, আমিও আসছি। বলে ফোন কেটে দিল শাফিন। তারপর চেয়ারের উপরে খুলে রাখা শার্টটা গায়ে জড়াতে লেগে গেল। রুমাইশা জঙ্গলের ভেতর হাঁটার সুবিধার্থে একটা ট্রাউজার পরে নিল, আর তার উপর পরল সাফনের একটা টি শার্ট। ওরগুলো সব বাড়িতে। লম্বা চুলগুলো শক্ত করে খোপা করে একটা রাবার ব্যান্ড দিয়ে বেঁধে নিল। শক্তপোক্ত যুক্ত আছে কিনা মনে পড়ল না ওর, তবু একবার দোতলার রুমটা দেখে যাবে ভাবলো। সেদিন বাড়ি থেকে আসার সময় স্যান্ডেল পরে এসেছিল। তারপর সাফন একজোড়া হিল জুতো কিনে দিয়েছিল। এছাড়া তো আর কিচ্ছু নেই। গোছানো শেষ হলে সাফনের স্টাডি টেবিলের ড্রয়ার থেকে একটা ছোট টর্চ লাইট নিল। রেডি হয়ে দোতলায় এসে নিচের রুমে গেল। একজোড়া কাপড়ের সুজুতো পেল ও, উপায় না পেয়ে সেগুলোই পরে নিল। শাফিন রুম থেকে বেরিয়ে এসে দেখলো পাশের রুমে দরজা খোলা। উকি দিয়ে দেখলো রুমাইশা জুতা পরছে। ওকে দেখে রুমাইশার জুতা পরা দ্রুত শেষ হলো। তারপর দুজনে সিঁড়ি বেয়ে নেমে শব্দপণে মেইন ডোর খুলে বাইরে বেরিয়ে গেল। রাতের অন্ধকারে জঙ্গলের দিকে তাকাতেই গা ছমছম করে উঠছে। তারপর বৃষ্টি হয়ে জঙ্গলটা আরও ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। কিন্তু সেসবে তোয়াক্কা করলো না রুমাইশা। দ্রুত পায়ে জঙ্গলের দিকে আগালো ও। ওর পেছন পেছন শাফিন আশপাশটা নজর দিতে দিতে আগালো। এতক্ষণ ওরা টর্চ না জ্বালিয়েই হাঁটছিল। জঙ্গলের খানিক ভেতর এসে টর্চ জ্বালালো রুমাইশা। উদ্দেশ্যহীনভাবে জঙ্গলের ভেতর হাঁটতে লাগলো ওরা দুজন। এত বড় জঙ্গলের ভেতর কোথায় খুঁজবে ওরা সাফনকে? পায়ের জুতাটা কাঁধে মাখামাখি হয়ে গেছে রুমাইশার। 2-3 বার সাতলা জায়গায় পড়ে যেতে গিয়েও পড়েনি। ট্রাউজারের নিচের দিকটা কাদায় ছিটেই পূর্ণ হয়ে গেছে। সেসবের দিকে একদম ধ্যান নেই রুমাইশার। চোখ দুইটা ওর সামনের দিকে অধীর হয়ে খুঁজছে ও ওর প্রাণপ্রিয় স্বামীকে। হাঁটতে হাঁটতে হঠাৎ রুমাইশার বামের দিকে মন নিতে গেলে শাফিন পেছন থেকে বলে উঠল, ওদিকে না আপু, ডান দিকে। তুই কিভাবে জানিস? আমি একদিন গিয়েছিলাম ভাইয়ার পেছন পেছন। ভাইয়া আসলে কোথায় যায় দেখতে। জঙ্গলের অনেক ভিতরে গিয়ে একটা কুঁড়ে ঘর আছে, ভাইয়া ওর ভেতরে যায়। গিয়ে কোথায় যায় অবশ্য আমি জানি না। ওইটা একটা ভাঙা ঘর, ভুতুড়ে দেখতে, আর অনেকটা ছোট। আমার ধারণা ভাইয়া ওখানেই আছে। রুমাইশা কিছুক্ষণ চুপ থেকে শাফিনকে রাস্তায় দেখিয়ে নিয়ে যেতে বলল। শাফিন এবার রুমাইশের সামনে গিয়ে পথ দেখিয়ে নিয়ে যেতে থাকলো ওকে। খানিক পথ যাওয়ার পর শাফিনের চোখ পড়ল কারোর পায়ের ছাপ। জায়গাটা একটু বেশি কর্দমাক্ত থাকায় পায়ের ছাপটা গভীরে বসে গেছে। শাফিন রুমাইশাকেও দেখাইলো সেইটা। রুমাইশা তির্যক চোখে সামনে তাকিয়ে রাস্তাটা দেখলো। সরু একটা রাস্তা চলে গেছে যেন। অন্য জায়গার তুলনায় এখানে ঘাস ঝোপঝাড় কম। কাদা মাটিতে কেঁচো, জোক, পিঁচা সহ অন্যান্য পোকামাকড় অবাধে পিছন করছে। কোনো সময় হলে রুমাইশা ভয় আর ঘেনায় চিৎকার করে বাড়ি কাঁপিয়ে তুলত। কিন্তু এখন সেসব সহর্ষপদী প্রাণীর দিকে একদমই খেয়াল নেই ওর। সেসব ছোট ছোট ঘৃণিত প্রাণীকে পায়ে মারিয়ে দ্রুত পায়ে হেঁটে যেতে লাগলো ও শাফিনের পেছন পেছন। বেশ খানিকটা জোর কদমে হাঁটার পর ওরা থামলো সেই ভাঙ্গাচোরা বাড়ির সামনে। রুমাইশা দরজা ঠেলে ভেতরে ঢুকলো। শাফিনও ঢুকলো রুমাইশার পেছন পেছন। কিন্তু এখানে তো কিছুই নেই। তারপর ও ভেতরে ঢুকে ঘরময় হাঁটাহাঁটি করলো ওরা কিছুক্ষণ। তখনই রুমাইশার পায়ের তলায় ধাতব জাতীয় কোনো কিছুর শব্দ হলো। চকিতে তাকালো শাফিনের দিকে। শাফিন সেই মুহূর্তে তাকালো রুমাইশার দিকে। তৎক্ষণাৎ ওরা সেখানে শুকনা পাতা আর আবর্জনা সরিয়ে আবিষ্কার করলো একটা লোহার দরজা। দুজনেই বুঝলো এটাই সেই ল্যাবে যাওয়ার রাস্তা। কিন্তু কিভাবে খুলবে এটা বুঝতে পারলো না। দুজনে অনেকক্ষণ ধরে টেনে ওঠানোর চেষ্টা করলো দরজাটা, কিন্তু উঠল না। অনেকক্ষণ চেষ্টার পর
ও যখন দরজাটা উঠল না, তখন শেষমেশ হাল ছেড়ে দিয়ে ধৈর্য হারিয়ে সাফিন হাত দিয়ে জোরে একটা আঘাত করলো দরজার উপর। আর তখনই সেখানে একটা স্ক্রিন ভেসে উঠলো, ফিঙ্গারপ্রিন্ট চাইলো। চমকে উঠল ওরা দুজনেই, কিন্তু হাতের ছাপ কোথায় পাবে এখন ওরা? রুমেশা ভালোভাবে স্ক্রিনটা পরখ করলো কিছুক্ষণ। হঠাৎ স্ক্রিনের বাম কোণায় চোখ গেল ওর। রুমেশা চোখ ছোট ছোট করে দেখার চেষ্টা করলো কি লেখা আছে সেখানে। কিছুক্ষণ তাকিয়ে থেকে দেখলো সেখানে খুব ছোট্ট করে ইংরেজিতে লেখা পাস। সেখানে টাচ করতে পাসওয়ার্ড লেখার অপশন উঠে এলো ওদের সামনে। চকিতে দুজন দুজনের দিকে তাকালো, কিন্তু ওরা তো জানে না পাসওয়ার্ড কি দিবে এখন পাসওয়ার্ড ওরা। সাফিন চড়ে এলো স্ক্রিনের সামনে থেকে। প্রথমে কয়েকটা সাধারণ সংখ্যা দিয়ে ট্রাই করলো ও, কিন্তু লাভ হলো না কোনো। সাফিন এবার রুমাইশার নাম দিয়ে চেষ্টা করলো একবার, কিন্তু তাতেও হলো না। বাড়ির সবার নামই একটা বার করে দিয়ে চেষ্টা করে দেখলো, কিন্তু কোনোটাই কাজে আসলো না। তোর কি মনে হচ্ছে এমন গুরুত্বপূর্ণ একটা জায়গায় পাসওয়ার্ডও এইরকম পানির মতো সোজা নামধাম দিয়ে সেট করে রাখবে? সাফিন অসহায়ভাবে তাকালো একবার রুমাইশার দিকে। রুমাইশা ওকে সরিয়ে দিয়ে এবার নিজে ট্রাই করতে লাগলো। সেদিন রাতে সাফন ওর ফেবুতে লগ ইন করার সময় ওর পাসওয়ার্ড দেখিয়েছিল রুমাইশা। সেই হিসাব করে পাসওয়ার্ডের প্যাটার্ন কেমন হতে পারে সেটা আন্দাজ করে ট্রাই করতে লাগলো ও। বেশ কয়েকবার বিভিন্নভাবে ট্রাই করার পর ও যখন খুললো না, তখন হাল ছেড়ে দিয়ে মাটিতে বসে পড়লো ও নিজেও। মুখে হাত দিয়ে ভাবতে লাগলো কি করবে এখন। কিছুক্ষণ চুপ করে বসে থেকে আবারও পাসওয়ার্ড লিখতে বসলো ও। এক একে যতগুলো আইডিয়া মাথায় আসে সবগুলো ট্রাই করলো, কিন্তু খুলতে পারলো না। শেষে টাচ স্ক্রিনটা ওদেরকে ওয়ার্নিং দিল যে আর 5 বার ভুল পাসওয়ার্ড দিলেই স্ক্রিন লক হয়ে যাবে, আর পাসওয়ার্ড দিতে পারবে না ওরা। রুমাইশা অসহায় চোখে একবার সাফিনের দিকে তাকালো। সাফিনও একইভাবে তাকিয়ে আছে ওর দিকে। রুমাইশা দমে গেল না, আবারও পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করল ও, কিন্তু পরপর দুবার চেষ্টা করার পরও খুলতে পারল না। তারপর নিরুপায় হয়ে চোখ বুজে কিছুক্ষণ বসে রইল, আর সামনে আগাবে কিনা সেটাই ভাবতে লাগলো বসে বসে। কান্না পাচ্ছে ওর, গলা ভারী হয়ে আসছে, চোখের বাঁধ ভেঙে পানি বেরিয়ে আসতে চাইছে। সাফন যদি আসলে ভেতরে থেকে থাকে তাহলে হয়তো খুব যন্ত্রণায় আছে ও। একা একা কি করছে ও এই বদ্ধ দরজার ভেতর ভেবেই রুমাইশা আর নিজেকে ধরে রাখতে পারল না। ফুপিয়ে কেঁদে উঠল। সাফিন তাকিয়ে রইল রুমাইশার দিকে। রুমাইশা ভাঙ্গা ঘরটার দেওয়ালে পিঠ ঠেকিয়ে বসে অসহায় হয়ে কাঁদতে লাগলো। সাফিন কয়েকবার কান্না থামাতে বলতে কেউ বলল না, কাঁদতে দিল রুমাইশাকে। ওর নিজেরও ভাইয়ের চিন্তায় মুখ ভারী হয়ে আসছে, কিন্তু কিচ্ছু করার নেই ওর। কিছুক্ষণ পর কান্নাকাটি থামিয়ে চোখ মুছে মুখটা দৃঢ় করে আবার স্ক্রিনের দিকে এগিয়ে গেল রুমাইশা। তারপর আবার চেষ্টা করলো একবার। এবারও নিজের আর মোস্তফা আহমেদের নাম দিয়ে সাথে আরও কিছু সংখ্যা আর চিহ্ন যোগ করে পাসওয়ার্ড পাতালো। আর এইবার ওদের দুজনকে চমকিয়ে দিয়ে দরজাটা মেটালিক সাউন্ড করে খুলে গেল। আর তারপরে ভেসে উঠল নিচে যাওয়ার সিঁড়ি। দুজন দুজনের দিকে তাকিয়ে সিঁড়ি বেয়ে নেমে গেল ভিতরে দ্রুত গতিতে। সাফিন গেল প্রথমে, আর গিয়েই দূর থেকে দেখতে পেল সাফনের নগ্ন দেহটা উপর হয়ে পড়ে আছে রুমের এক কোণায়। ঝাঁকুনি দিয়ে উঠছে সেটা থেকে থেকে। তাজ্জব শ্যামলা রঙা শরীরটা কুচকুচে কালো বর্ণ ধারণ করেছে। এই দৃশ্য দেখে সেখানেই দাঁড়িয়ে গেল সাফিন। চোখ বড় বড় হয়ে তাকিয়ে আছে ভাইয়ের ওই কালো শরীরটার দিকে। সাফিনকে এইভাবে সিঁড়ির উপর দাঁড়িয়ে যেতে দেখে সাফিনের চাহনি অনুসরণ করে রুমাইশাও তাকালো সেদিকে। শক্ত খোলসে আবৃত তার সাফনের পুরশালের শরীরটাকে এইভাবে মেঝেতে নেতিয়ে পড়ে থাকতে দেখে মুখটা কেঁপে উঠল রুমাইশার। উচ্চস্বরে কেঁদে উঠে সেদিকে ছুটল ও। রুমের বাউন্ডারি ভেতর পা রাখতে লেজার রোশনি লাগলো রুমাইশার গায়ে। আর আনম্যাচ পেয়ে অদ্ভুত রকমের সতর্কীকরণ শব্দ শোনা গেল রুমের দেওয়ালের উপর দিকে কোনায় রাখা সাউন্ড বক্স থেকে। লেজারের তীব্রতায় পুড়ে গেল রুমাইশার শরীরে কিছু কিছু অংশ। যন্ত্রণায় কুকিয়ে উঠল ও, কিন্তু নিজের দিকে খেয়াল করার সময় পেল না। দৌড়ে গিয়ে বিছানা থেকে চাদর তুলে ঢেকে দিল সাফনের নগ্ন শরীরটা। তারপর উপর হয়ে থাকা সাফনের বাহু ধরে টেনে সামনের দিকে ফেরালো। কোলে তুলে নিল সাফনের মাথাটা আলতো করে। সাফনের শরীরটা তখনও ঝাঁকুনিতে উঠছে থেকে থেকে। শরীরে মাংস পেশিগুলো অদ্ভুতভাবে লাফাচ্ছে।
হাত পা কষছে ওর এখনো, জল শক্ত হয়ে আছে, মুখের উপর অসহ্য যন্ত্রণার ছাপ স্পষ্ট হয়ে আছে, মুখ থেকে অস্পষ্ট শব্দ করছে সাফন। সাফনের এই অবস্থা দেখে আবারও কেঁদে উঠল রুমাইশা। সব কিছু তো ঠিকঠাকই চলছিল, আবার কেন এসব শুরু হলো ওদের জীবনে? সাফিনও এগিয়ে এলো ওদের দিকে, লেজার রোশনি ওকেও আহত করে দিল খানিকটা। দৌড়ে এসে ও ভাইয়ের পাশে বসলো। রুমাইশা সাফনের চোয়ালে আলতো হাতে স্পর্শ করে নাম ধরে ডাকতে লাগলো সাফনকে। ওর চোখ থেকে পানি পড়তে লাগলো টুপটুপ করে সাফনের মুখের উপর। সাফনের কষণের পরিমাণ হঠাৎ করেই বেড়ে গেল, হাত পা দুইটা অদ্ভুতভাবে এঁকে বেঁকে যেতে লাগলো ওর, ভয়ঙ্কর দেখা যেতে লাগলো সাফনকে। রুমাইশা চিৎকার দিয়ে কেঁদে উঠল, সাফিনের দিকে তাকিয়ে অসহায় হয়ে পড়ল। সাফিন রে, কি হচ্ছে আমার সাফওয়ানের? কি হচ্ছে ওর? কি করব আমরা এখন? ওর এই অবস্থা আমি দেখতে পাচ্ছি না রে। আমরা কি করব এখন? কিভাবে ঠিক হবে এসব? কিভাবে? সাফিন কিছু বলতে পারল না। বাইরের এই কষ্ট চোখে দেখা আসলেই সম্ভব হচ্ছে না আর। চোখ মুখ চেপে কান্না আটকে বসে রইল সাফনের পাশে। সাফনকে আরও খানিক টেনে নিজের বুকের কাছে নিল রুমাইশা, তারপর আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে রইল, ওর কপালে চুমু খেলো কয়েকটা। সাফন এবার হঠাৎ করেই পা দাপাতে শুরু করলো অস্বাভাবিকভাবে। সাফিনকে ভাইয়ের পা দুটো জড়িয়ে ধরল দুই হাত দিয়ে, কিন্তু সাফনের শক্তির সাথে ও পেরে উঠল না। ওর পায়ের আঘাত লাগলো সাফিনের বুকে, সিটকে দেওয়ালের সাথে গিয়ে বাড়ি খেলো ও। রুমেশা প্রাণপণে সাফনের দেহের উপরিভাগ আঁকড়ে ধরে রইল, মনে মনে শুধু আল্লাহ তাআলার নাম নিতে লাগলো ও। পা দাপিয়ে মেঝে ভেঙে ফেলার উপক্রম করলো সাফন, হাত দুটো কুকড়ে রুমাইশার দিকে চলে গেল ওর। একটা হাত রুমাইশার পেটের উপরিভাগে নাগাল পেতে পেটের নরম জায়গা সজোরে খামচে ধরল শরীরের সমস্ত শক্তি দিয়ে। তীব্র ব্যথায় চিৎকার দিয়ে উঠল রুমাইশা, কিন্তু সাফনের হাতটা ছাড়ানোর চেষ্টা করলো না একটিবারও। সাফন সেখানে খামচে ধরেই পড়ে রইল। খামচিটা আরও জোরালো হলো ধীরে ধীরে। অস্বাভাবিক নড়চড়ার কারণে গায়ের উপর দেওয়া বিছানার চাদরটাও সরে যেতে শুরু করলো। রুমাইশা অতি কষ্টে সেটা আবার টেনে ঠিক করলো। রুমাইশা অতি কষ্টে সেটা আবারও টেনে ঠিক করে দিল। সাফিন ধীরে ধীরে আবার এগিয়ে এলো সাফনের দিকে। রুমাইশা একা পেরে দিচ্ছে না সাফনের সাথে। এগিয়ে আসার পর সাফিনের চোখ গেল সাফনের হাতের দিকে, যেটা রুমাইশার পেটের উপরিভাগটাই নখ বসিয়ে দিয়েছে। সাফিন সেদিকে দ্রুত গতিতে এগিয়ে গিয়ে সাফনের হাত থেকে রুমাইশাকে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু সাফনের হাত কষে আছে, ছাড়ানো সম্ভব হচ্ছে না। অনেকক্ষণ চেষ্টার পর সাফনের হাত আলগা করতে সক্ষম হলো সাফিন। নখের আগে রক্ত লেগে থাকতে দেখলো ও। সাফনের খামচি দেওয়ার স্থানটাতে রক্তে ভিজে উঠল। দাঁত চেপে সে ক্ষতের যন্ত্রণা সহ্য করে নিল রুমাইশা। সাফিন আবার এসে প্রাণপণে সাফনের পা দুইটা বুকের সাথে মিশিয়ে জড়িয়ে ধরে ওকে শান্ত করার চেষ্টা করলো। বুকের উপর লাথিটা ওর খুব জলভাবে লেগেছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে ওর এখনো। রুমেশা অনেক কষ্টে সাফনের বুকটা নিজের দুই হাত ওর বাহুর তল দিয়ে জড়িয়ে ধরল শক্ত করে। আর এরপর অসহায় রুমেশা দিক বিদিক শূন্য হয়ে কি করবে ভেবে না পেয়ে যন্ত্রণায় ছটফট করা সাফনের ঠোঁটে এক প্রকার চুম্বন বসিয়ে দিল। কিন্তু এরপরই ওদের দুজনকেই অবাক করে দিয়ে ধীরে ধীরে সাফনের শরীরে ছটফটানি স্তিমিত হয়ে এলো। দ্রুত গতিতে ছোটা হাত পা দুইটা শান্ত হয়ে এলো ক্রমে। সাফন শান্ত হয়ে আসা সত্ত্বেও চুম্বনে থামল না রুমাইশার। সাফনের ঠোঁটে ঠোঁট রেখে ফুপিয়ে কেঁদে উঠল ও আবার। সাফনের শ্বাস প্রশ্বাস স্বাভাবিকভাবে চলতে লাগলো আবার। যন্ত্রণায় কুচকে যাওয়া বুড়ো দুইটা আবারও জায়গায় চলে এলো। শক্ত হয়ে যাওয়া জল দুইটা আলগা হয়ে এলো কিঞ্চিত। রুমাইশা সাফনের মুখ থেকে ঠোঁট সরিয়ে ওর কপালে ঠোঁট ছুঁয়ে সাফিনকে বলল সাফনকে ধরে বিছানায় নিয়ে যেতে সাহায্য করতে। তারপর দুইজন মিলে সাফনের বিশাল শরীরটাকে কোনো রকমে টেনে নিয়ে বিছানায় উঠালো। সাফনকে বিছানায় উঠিয়ে রুমাইশা সাফিনকে বলল বাড়িতে ফিরে যেতে, ও সাফনের সাথে এখানেই থাকবে। আর সাফনের এমন অসুস্থতার কথা বাড়িতে কাউকে জানাতে বারণ করে দিল। সাফিন সম্মতি জানিয়ে বেরিয়ে এলো সেখান থেকে। কুড়ে ঘরের বাইরে বেরিয়ে ক্লান্ত শরীরটা নিয়ে হেঁটে হেঁটে বাড়ির দিকে এগোলো ও। সাফন এখন ঘুমিয়ে আছে স্বাভাবিকভাবে, গায়ের কালো বর্ণটা অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে।
ঝাঁকুনিও বন্ধ হয়ে গেছে। রুমাইশা এতক্ষণ মেঝেতে পা ঝুলিয়ে সাফনের পাশে বিছানার উপরেই বসেছিল। সাফনকে স্বাভাবিক হয়ে যেতে দেখে এবার রুমের দিকে চোখ বুলালো ও। ওরার সাফিনের জুতার কাদায় রুমটা নোংরা হয়ে আছে। জুতা এখনো খোলেনি ও নিজেও। পেটের কাজটা রক্ত পড়ে এখন জমাট বেঁধে গেছে। শরীরের পোড়া জায়গাগুলো থেকে যন্ত্রণা দিচ্ছে। রুমাইশা বিছানা ছেড়ে উঠল, কাদামাখা জুতা জোড়া খুলে ওয়াশরুমে রেখে এলো। তারপর মেঝে থেকে সাফনের কাপড়গুলো উঠিয়ে মেঝের কাদামাটি মুছে চকচকে করে ফেলো। সাফনের পায়ে কাদা লেগেছিল। বালতিতে করে পানি এনে পা দুইটা যত্ন সহকারে ধুয়ে তোয়ালে দিয়ে মুছে দিল। তারপর তোয়ালে ভিজিয়ে সাফনের সমস্ত শরীরটা একবার মুছে দিল। ওকে টেনে নিয়ে গিয়ে গোসল দেওয়া তো কোনো মতেই সম্ভব না। ঠান্ডা পানির স্পর্শ পেয়ে সাফনের ঘুমন্ত মুখে তৃপ্তির সাপ ফুটে উঠল। সাফনের শরীরটা মুছে রুমেশা নিজেও ঢুকলো এবার ওয়াশরুমে। কাদামাখা পোশাকগুলো খুলে রেখে মাথার উপরে ঝর্ণা ছিঁড়ে দিল। শরীরের পোড়া জায়গা আর পেটের কাছে কাটা জায়গাতে পানির স্পর্শ লাগতেই কুকিয়ে উঠল রুমাইশা। কাটা জায়গাটার জমাট বাঁধা রক্ত সরিয়ে ধুয়ে ফেলো ভালোভাবে। গোসল শেষে নিজের আর সাফনের জামা কাপড়গুলো ডিটারজেন্ট দিয়ে ভিজিয়ে রাখলো। তারপর বাইরে বেরিয়ে কাবার্ড থেকে সাফনের একটা টি শার্ট আর ট্রাউজার বের করলো। ট্রাউজারটা পায়ের দিক থেকে একগাদা ভাঁজ দিয়ে উপরের দিকে উঠে তারপর পরলো। এরপর টি শার্টটা পরে বিছানায় উঠে সাফনের পাশে শুয়ে ওকে জড়িয়ে ধরল। ঘুমাতে না চাইলেও ক্লান্তিতে অবসন্ন দেহটা বিছানায় মিশে গেল। চোখ দুইটা কোনো বাধা না মেনে একসময় বন্ধ হয়ে গেল। আস্তে আস্তে ঘুমের দেশে তলিয়ে গেল রুমাইশা। শাফিন যখন বাড়িতে পৌঁছালো তখন প্রায় ফজরে আজান পড়ে যাওয়ার সময় হয়ে গেছে। শব্দপণে মেন ডোর দিয়ে ঢুকে সিঁড়ি নিজের রুমে গিয়ে ওয়াশরুমে ঢুকলো ও। জামা কাপড় সেরে গোসল দিয়ে এসে ঘুমিয়ে গেল ও নিজেও। সকালে সাফনের যখন ঘুম ভাঙল তখন নিজেকে ল্যাবের রুমে আবিষ্কার করে দ্বিধান্বিত হয়ে গেল ও। তারপর আস্তে আস্তে রাতের ঘটনাগুলো মনে পড়ল ওর। অসহ্য যন্ত্রণায় জঙ্গলের ভেতর দিয়ে চিৎকার করতে করতে ছুটে চলা, কাদা মাটিতে হোঁচট খাওয়া, ল্যাবের আয়নায় দেখা ওর সেই চেহারা, ওর গায়ের কালো বর্ণ, ওর চোখের উজ্জ্বলতার ওঠানামা সব কিছু মনে পড়তেই উত্তেজিত হয়ে উঠল ও। কিন্তু ও তো মেঝেতে পড়েছিল, ওকে বিছানায় নিয়ে আসলো কি? তখনই পাশে কারোর উপস্থিতি টের পেয়ে চমকে পাশ ফিরে তাকালো সাফন। নিজের পাশে রুমাইশাকে ঘুমিয়ে থাকতে দেখে বিস্মিত হলো ও। রিমু ল্যাবে কিভাবে আসলো? ও কি স্বপ্ন দেখছে? ও কি আসলে ল্যাবে আছে নাকি ওর চিলেকোঠার রুমে? কিছুক্ষণ নিজেই নিজেকে প্রশ্নে জর্জরিত করে ফেল সাফওয়ান। তারপর অবস্থাতেই মাথাটা উঁচু করে রুমাইশার মুখের ওপর ঝুঁকে পড়ল। রুমাইশাকে ভালোভাবে দেখে নিল ও। রুমাইশার গায়ে তো এই পোশাক ছিল না রাতে, এগুলো তো ও নিজেরই পোশাক। রুমাইশার চুলগুলো তো ভেজা। ভুরু কুচকে ভাবতে লাগলো ও। তারপর রুমাইশার চোয়ালের উপর নিজের হাতটা রেখে আলতো করে ঝাঁকি দিয়ে ডাকলো। সাফনের গলায় নিজের নাম শুনে লাফিয়ে উঠে বসলো রুমাইশা। কিছুক্ষণ কর্তব্য বিমূঢ় হয়ে তাকিয়ে রইল সাফনের মুখের দিকে। রুমাইশাকে এমন চমকে যেতে দেখে সাফনও চিন্তিত ভঙ্গিতে শোয়া থেকে উঠে বসল। সাফনকে একেবারে সুস্থ সবল হয়ে এভাবে নিজের সামনে বসে থাকতে দেখে আবেগে আপ্লুত হয়ে গেল রুমাইশা। ঝাঁপিয়ে পড়ে সাফনের বুকটা দখল করে ফুপিয়ে কেঁদে উঠল ও। কন্দনরত রুমাইশাকে নিজের বুকের মাঝে আগলে নিল সাফওয়ান। খানিক ফুপিয়ে কেঁদে অবশেষে থামল রুমাইশা। সাফওয়ান কি হচ্ছে কিছু না বুঝে এতক্ষণ ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। রুমাইশা কান্না থামিয়ে সাফওয়ানের বুকে থেকে উঠে সাফওয়ানের মুখোমুখি বসে চোখ মুছতে মুছতে জিজ্ঞেস করলো, কি হয়েছিল আপনার? আপনি এখানে কেন এসেছিলেন? সাফওয়ান সোজা হয়ে বসে গলা খাকারি দিয়ে ভুরু কুচকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, সেই কথা পরে বলছি, আগে বল তুই আমার ল্যাবের খোঁজ পেলি কিভাবে, আর ল্যাবের ভেতরে প্রবেশ করলি কিভাবে? রুমাইশা ঠোঁট উল্টে একে একে ওর আর শাফিনে করা সমস্ত কাজের বিবরণ দিল সাফওয়ানকে। শুধুমাত্র ওর আঘাতের কথাগুলো এড়িয়ে গেল ও। রুমাইশা আর শাফিনের কার্যকলাপের ডিটেলস শুনে সাফওয়ান যার পরনেই অবাক হল। সবচেয়ে বেশি অবাক হলো রুমাইশার ল্যাবে পাসওয়ার্ড ব্রেক করার ঘটনা। কিন্তু পর মুহূর্তেই ওর মনে পড়ল রুমের বাউন্ডারিতে তো লেজার
সেট আপ করা আছে, আর এই লেজার যে কাউকে বান করার ক্ষমতা রাখে। বিষয়টা মনে পড়তেই খপ করে রুমাইশার হাত ধরে ওর সমস্ত শরীর পরখ করতে করতে বলল। লেজারে কোথায় কোথায় পুড়েছে, কতখানি পুড়েছে দেখা আমাকে দ্রুত। রুমাইশার বলতে চাইল না সাফওয়ানকে ওর শরীরের পুড়ে যাওয়া অংশগুলোর কথা। তখন লেজার লেগে রুমাইশার শরীরের ডান দিকের বেশ কিছু জায়গায় বানের কারণে কালো বর্ণ ধারণ করেছে। কিছু কিছু জায়গায় ফোসকা পড়ে লাল লাল হয়ে গেছে। কিন্তু সাফওয়ানের এমন টানা হেঁচড়াতে এক পর্যায়ে রুমাইশা কোনো কথা না বলে এক একে দেখালো সব পোড়া জায়গাগুলো। সাফওয়ানের সময় নষ্ট না করে দ্রুত উঠে বিছানা থেকে নামতে গেল বেডরুম থেকে ওর ল্যাবে গিয়ে বান ক্রিম আনার জন্য। সাফওয়ানকে এমন তড়িঘড়ি করে নামতে দেখে রুমাইশা তাড়াতাড়ি করে বলে উঠল। উঠবেন না, উঠবেন না, আপনার গায়ে কিছু নেই, মানে নিচে কিছু নেই। সাফওয়ান যে অঙ্গ ভঙ্গি করে নামার প্রস্তুতি নিচ্ছিল সেরকমভাবেই ফ্রিজ হয়ে গেল। তারপর ঘাড় ঘুরিয়ে রুমাইশার দিকে ভুরু কুচকে তাকিয়ে নির্বিকার কণ্ঠে জিজ্ঞেস করলো। তো সাফওয়ানের এমন প্রশ্ন শুনে থতমত খেয়ে গেল রুমাইশা। দমে গিয়ে এদিক ওদিক কিছুক্ষণ জোড়া চোখে তাকিয়ে জিজ্ঞেস করলো। সাফওয়ান ওভাবেই বসে রইল রুমাইশার দিকে তাকিয়ে। ধীরে ধীরে ওর ডান ভুরু উঁচু হয়ে গেল। চোখের দৃষ্টি চোখা করে ও তাকিয়ে রইল রুমাইশার দিকে। সাফওয়ানের এমন লুচু দৃষ্টিতে রুমাইশা সাফওয়ানের দিক থেকে মুখ ঘুরিয়ে নিয়ে দমে যাওয়া গলায় বলল। ওইভাবে তাকানোর কি আছে, যা সত্যি তাই বলেছি। সাফওয়ান ওভাবে তাকিয়ে থেকে বিছানার চাদরটা কোমরের নিচে জড়াতে শুরু করলো। জড়াতে জড়াতে বলল। অনেক কিছুই বলতে পারতাম, কিন্তু আমি একটা অতি ভদ্র ছেলে, দিনের বেলা। তারপর চাদরটা জড়িয়ে বিছানা থেকে নেমে গট গট পায়ে হেঁটে সাফওয়ান ওর রুমের বুক সেলফের সামনে দাঁড়িয়ে সে নির্দিষ্ট বইটা টান দিল। সাথে সাথেই বুক সেলফটা ভাগ হয়ে সরে গেল। সাফওয়ান ঢুকলো ল্যাবের ভেতর। কৌতূহলী রুমাইশা নেমে এলো বিছানা থেকে। সাফওয়ানের পেছন পেছন সেও ঢুকলো। আর ঢুকেই অবাক চোখে তাকিয়ে রইল ও। ল্যাবে ঢুকে ওর মনে হচ্ছে ও বাংলাদেশে নেই, লন্ডনের কোনো পরীক্ষাগারে ঢুকেছে। অদ্ভুত রকমের সাদা রঙা বিশাল আকৃতির ল্যাবটা যেন সম্মোহনী ভঙ্গিতে ওকে নিজের দিকে টানছে। বিস্মিত নয়নে চারপাশটা ঘুরে ঘুরে দেখতে লাগলো ও। এত বিশাল এরিয়া নিয়ে তৈরি ল্যাবটার ভেতরের একাংশ জুড়ে রয়েছে প্রায় শখানেক গুল্ম জাতীয় উদ্ভিদ, যার একটিকেও রুমাইশা এই জীবনে দেখেনি। কোনো কোনো গাছে ফুটে রয়েছে অদ্ভুত রকমের ফুল, আর সেসব থেকে অদ্ভুত রকমের বিদঘুটে গন্ধ আসছে।